দেখো এই ভিডিওতে আমি আলোচনা করব এডুকেশনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, অর্থাৎ ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থার সূত্রপাত ঘটে এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব, বিস্তৃত আলোচনা করব। এবং এই ভিডিওটা কাজে লাগবে যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে তাদের জন্য, স্কুল এসআইয়ের জন্য ভিডিও নোটসটা বানানো। তো স্কুল এসআইয়ের জন্য তো কাজে লাগবে মেনলি, এছাড়াও কাজে লাগবে আপার প্রাইমারি এবং হচ্ছে এসএলএসটি ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশান নিচ্ছে তাদেরও কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে। দেখো, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা প্রথমত সূত্রপাত ঘটে 1800 সাল নাগাদ শ্রীরামপুর মিশনে, অর্থাৎ শ্রীরামপুর ত্রয়ীর মাধ্যমে। তাদের হাত ধরেই কিন্তু ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার সূত্রপাত ঘটে। এই শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? শ্রীরামপুর ত্রয়ী তিনজনেই ছিলেন। একজন ছিলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ডস এবং মার্সম্যান। এই তিনজনেই ছিলেন, এই তিনজনকে একসঙ্গে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। ঠিক আছে, এবার তিনজনে বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দক্ষ ছিলেন। বিশেষত উইলিয়াম কেরি ছিলেন ধর্মপ্রচারক ছিলেন এবং ওয়ার্ড ছিলেন মুদ্রণ শিল্পী, যিনি ছাপাখানা তৈরি করেন এবং যার মাধ্যমে ভারতবর্ষে প্রথম যে মুদ্রণ, বিভিন্ন বইয়ের যে মুদ্রণ হতে থাকে এই স্থান থেকে, অর্থাৎ শ্রীরামপুর থেকেই আর কি মুদ্রণ শুরু হয়, মুদ্রণ শিল্পী। এবং মার্সম্যান ছিলেন একজন শিক্ষক। তো এই তিনজনের প্রচেষ্টার মাধ্যমে কিন্তু প্রথম শ্রীরামপুর মিশন তৈরি হয় 1801 সালে। কেরির চেষ্টায় 1801 সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হয় এবং একটা মিশনে প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে এটা 1910 সালে মার্সম্যান দেশীয় খ্রিস্টান শিশুদের জন্য ক্যালকাটা বেনেভলেন্ট ইনস্টিটিউশন স্থাপন করেন। ঠিক আছে, এরপরে এটা জাস্ট সূত্রপাত হলো। এর মধ্যে কিছু মুদ্রণ মুদ্রণ বই রয়েছে যেগুলো এই স্থান থেকে ছাপা হতো, সেগুলো অতটা দরকার নেই। এরপরে আমরা আসবো সনদ আইন বা চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট হচ্ছে 1813 সালে চার্টার অ্যাক্ট। এই চার্টার অ্যাক্টে দুটো অ্যাক্ট ছিল, এই দুটো অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে 13 নম্বর অ্যাক্ট আর একটা 43 নম্বর অ্যাক্ট। ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে এই সনদ আইন বা চার্টার অ্যাক্টটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত এই 1813 সালে যে চার্টার অ্যাক্ট হয়, এইখানে কি হয়, ভারতবর্ষের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এটা অবশ্যই প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে, যে ভারতবর্ষের শিক্ষার জন্য প্রথমত ইংরেজদের পক্ষ থেকে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে না, এই অ্যাক্টের মাধ্যমে 1 লক্ষ টাকা বরাদ্দের কথা বলা হয়। ওকে, তো এই কত নম্বর আর্টিকেলে? 1813 সালে এই 43 নম্বর যে ধারা ছিল, সেই ধারাতে সরকারিভাবে আর্থিক সাহায্যের কথা বলা হয়, যেখানে 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে ভারতবর্ষের, অর্থাৎ দেশীয় যে সাহিত্য বা বিজ্ঞান চর্চা রয়েছে তার উন্নতির জন্য। ওকে, কিন্তু সমস্যা দেখা দেয়। আরেকটা আর্টিকেল আছে 1813 সালে 13 নম্বর আর্টিকেল, যেখানে বলা হয় যে খ্রিস্টান মিশনারিরা অবাধে ভারতবর্ষে ধর্মপ্রচার, খ্রিস্টান মিশনারি ধর্মপ্রচার করতে পারে এবং মিশনারি স্কুল স্থাপন করতে পারে, অর্থাৎ খ্রিস্টান ধর্মের খ্রিস্টান যে স্কুল সেইটা স্থাপন করতে পারবে এবং ধর্মপ্রচার করতে পারবে। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্ট। এরপরে সমস্যা তৈরি হয় পাশ্চাত্য এবং প্রাচ্য শিক্ষার যে দ্বন্দ্ব। ঠিক আছে, প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব হয়। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা কেন দ্বন্দ্ব হয়? অ্যাকচুয়ালি বলে দেওয়া হয় যে ভারতবর্ষের শিক্ষার জন্য অর্থ ব্যয় করতে হবে, যেটা দেশীয় সাহিত্য এবং বিজ্ঞান চর্চার জন্য, কিন্তু কোন মাধ্যমে করা হবে, কোন ক্ষেত্রে করা হবে সেটা বলে দেওয়া হয়নি। প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। প্রাচ্যবাদীরা, প্রাচ্য মিন্স কি? প্রাচ্য মিন্স হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি, ঠিক আছে, আর পাশ্চাত্য মিন্স হচ্ছে ইউরোপীয় সংস্কৃতি, যেটা ইংরেজদের ইংরাজি ভাষা, ইংরাজি সাহিত্য। তো এই নিয়ে মতবিতর্ক তৈরি হয়। এই করতে করতে প্রায় 10-20 বছর কেটে যায়, কোনো সমস্যার সুরাহা হয়নি, ফলে টাকা খরচ হয়নি। কিন্তু পরবর্তীকালে এই দ্বন্দ্বের অবসান ঘটেন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের প্রচেষ্টায়। ঠিক আছে, লর্ড মেগলে এই দ্বন্দ্বের অবসান ঘটে। তো প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব যদি প্রশ্ন আসে যে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বটা বলুন, তো প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব এটাই বলতে হবে যে 1813 সালে যে 43 নম্বর আর্টিকেল ছিল, সেই আর্টিকেলে বলা হয়েছে যে ভাই, ভারতবর্ষের সাহিত্য এবং সংস্কৃতির পুনর্জীবনের জন্য, বিজ্ঞানের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে। কিন্তু সনদ আইনে উল্লেখ করা ছিল না যে প্রাচ্য না পাশ্চাত্যের কোন শিক্ষা দেওয়া হবে, সেটা উল্লেখ করা হয়নি। ফলে কি হয়, এই দুটোর মধ্যে দ্বন্দ্ব দেখায়। প্রাচ্যবাদীরা বলে না, আমাদের প্রাচ্য ভাষায় প্রাচ্যের সংস্কৃতি বিকাশ ঘটাতে হবে। পাশ্চাত্যবাদীরা বলছেন যে ভাই, আমরা টাকা খরচ করছি, কেন তোমাদের শিক্ষা দেবো, আমরা আমাদের শিক্ষা দেবো। এই নিয়ে আর কি দ্বন্দ্ব দেয়। এটাই হচ্ছে কি প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব।
তারপর দেখো জিসিপিআই কেন গঠন করে। জিসিপিআই সম্পূর্ণ অর্থ আসতে পারে যে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এই জিসিপিআই অ্যাকচুয়ালি প্রাচ্য এবং পাশ্চাত্যের যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তা মানে এর কাজ হচ্ছে কি, এই অচলাবস্থা দূর করার জন্য একটা বোর্ড গঠন করা হয় যেটা শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করবে। ওকে, এটা 1923 সালে গঠিত হয় জিসিপিআই। তারপরে ভারতের শিক্ষাক্ষেত্রে নিষ্ক্রিয়তার যুগ কেন বলা হয়, কাকে বলা হয়? অ্যাকচুয়ালি এই 1813 থেকে 1823 সাল পর্যন্ত, 33 সাল পর্যন্ত বলা যেতে পারে। হ্যাঁ, এই সময়টা হচ্ছে নিষ্ক্রিয়তার যুগ। কারণ কি, এই সময়টা টাকা বলে দেওয়া হয়েছে যে টাকা খরচ করতে হবে, কিন্তু টাকা খরচ করা হয়নি। ফলে কী হয়, এই সময়টাকে এইখানে নিষ্ক্রিয়তার যুগ বলা হয়। ঠিক আছে, নেক্সট মেকলে মিনিটস। মেকলে মিনিটটা কি? মেকলে মিনিট এইবারে আসছি। এর পরবর্তীকালে লর্ড উইলিয়াম বেন্টিং আসলো। ঠিক আছে, 1828 সালে লর্ড উইলিয়াম বেন্টিং ক্ষমতায়, অর্থাৎ ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হলেন। এরপরে 1813 পরে 20 বছর কেটে গেল। তারপরে নেক্সট সনদ আইন হলো কত সালে? 1823 সালে। 1823 সালে সনদ আইনে হলো, এবং সেই সনদ আইনে ভারতবর্ষের শিক্ষার জন্য একটা মানে সঠিকভাবে যাতে টাকা বরাদ্দ হয় তার জন্য একটা গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এবং লর্ড উইলিয়াম বেন্টিং তার সচিব ছিল লর্ড মেকলেকে দায়িত্ব দেয় যে দ্রুত এই প্রাচ্য পাশ্চাত্যের অবসান ঘটিয়ে ভারতবর্ষের শিক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। ফলে কী হয়, লর্ড মেকলে কী করলেন, তিনি 1835 সালে ফেব্রুয়ারি মাসে 2রা ফেব্রুয়ারি তার মেকলে মিনিটস প্রস্তাব দেন। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে এই প্রস্তাবটা উপস্থাপন করেন, যেটা লর্ড মেকলে মিনিট নামে পরিচিত। এই মেকলে মিনিটসে কী ছিল, যে মেকলে মিনিটস বলছেন যে ভারতবর্ষের শিক্ষা হবে পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে, পাশ্চাত্যের শিক্ষা হবে ভারতবর্ষের শিক্ষা, অর্থাৎ পাশ্চাত্য ইংরাজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য যে জ্ঞান, পাশ্চাত্য বিজ্ঞান, পাশ্চাত্য যে সংস্কৃতি শিক্ষা, সেটাই চর্চা করা হবে ভারতবর্ষে। এটাই হলো মেকলে মিনিটস। এই মেকলে মিনিটসে আর একটা গুরুত্বপূর্ণ ইনফিল্ট্রেশন থিওরি বলা হয়। ইনফিল্ট্রেশন থিওরি মানে চুয়ে পড়া নীতি। এখানে কি বলা হয়? এখানে বলা হয় যে ভারতবর্ষে যে আপার লেভেলের, আপার কাস্টের মানুষ রয়েছে তাদেরকে প্রথম শিক্ষা দিতে হবে, মানে হাই সোসাইটিতে যারা বিলং করে তাদেরকে প্রথমে শিক্ষা দিতে হবে। তো এই শিক্ষা আস্তে আস্তে এই হায়ার ওপর লেভেল থেকে আস্তে আস্তে নিচের দিকে ছড়িয়ে যাবে, অর্থাৎ ওপর থেকে নিচু তলার দিকে। জল যেমন ওপর থেকে নিচে পড়ে, ঠিক সেরকম শিক্ষা ওপর থেকে নিচের দিকে, অর্থাৎ নিম্ন স্তরে মধ্যবিত্ত গরিব মানুষের মধ্যে আস্তে আস্তে পৌঁছে যাবে। এটাকে বলা হয় কি, ইনফিল্ট্রেশন থিওরি বা ডাউন ফিল্ট্রেশন থিওরি বা চুঁয়ে পড়া নীতি। ওকে, আচ্ছা, এরপরে অ্যাডামস রিপোর্ট আসে। অ্যাডামসের 3টে রিপোর্ট আসে। অ্যাডামস রিপোর্ট অতটা গুরুত্বপূর্ণ না, তবে একটু জেনে নিতে হবে যে অ্যাডামস রিপোর্ট ভারতবর্ষে বাংলাদেশে আর কি শিক্ষার রিপোর্ট, শিক্ষার প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক কত স্কুল রয়েছে, কত ইংরাজি স্কুল রয়েছে, কত বাংলা মাধ্যমিক স্কুলে, কত উর্দু মিডিয়াম, কত ফরাসি, এগুলো সমস্ত রিপোর্ট করার জন্য আর কি এই অ্যাডামস রিপোর্ট প্রকাশিত হয় 1835 সালে। 3টে রিপোর্ট প্রকাশিত হয়। 1835 সালে 2টো আছে, তারপর 1838 সালে লাস্ট রিপোর্ট প্রকাশিত হয়। ঠিক আছে, নেক্সট উডের ডিসপ্যাচ। এর পরবর্তীকালে উডের ডিসপ্যাচ হয়। উডের ডিসপ্যাচ, আচ্ছা, 1833 সালের পরে নেক্সট চার্টার অ্যাক্ট, লাস্ট চার্টার অ্যাক্ট 1853 সাল। ঠিক আছে, 1853 সালে নতুন আবার লাস্ট চার্টার অ্যাক্ট হয় বা সনদ আইন হয়। সেই সনদ আইনে ভারতবর্ষের শিক্ষার জন্য আবার পুনর্গঠন করা হয়। সেখানে সেই সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি তার চার্লস উডকে এই শিক্ষা সংক্রান্ত পুনর্গঠনের জন্য একটা নির্দেশ দেন, যেটা চার্লস উডের ডিসপ্যাচ নামে পরিচিত। ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে এই উডের ডিসপ্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই উডের ডিসপ্যাচে মানে ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে বিপুল একটা সুযোগ সুবিধা এনে দেয়, যেটা এই মাগনা কাটাও বলা হয়। ঠিক আছে, দেখো 1854 সালে ভারতবর্ষের শিক্ষার সামগ্রিক পর্যালোচনার জন্য বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে একটা কমিটি গঠিত হয়, যেটা চার্লস উডের ডিসপ্যাচ নামে পরিচিত। ঠিক আছে, এই উডের ডিসপ্যাচে অনেক কিছু বিষয় হয়, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেটা 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, মানে করার কথা বলা হয়, কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই। এই 3টে ভারতের যে মেট্রোপলিটন, যে ভারতের যে প্রেসিডেন্সি ছিল 3টে প্রধান প্রেসিডেন্সি, সেই 3টে জায়গায় লন্ডন ইউনিভার্সিটির অনুকরণে 3টে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়। তো এই বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয় এই 3টে স্থানে, এবং 5টা জায়গায় শিক্ষা বিভাগ গঠন করার কথা বলা হয়। বাংলা চেন্নাই, মুম্বাই, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, এই 5টা স্থানে কি করা হয়, শিক্ষা বিভাগ, এডুকেশন ডিপার্টমেন্ট গঠনের কথা বলা হয় উডের ডিসপ্যাচে। ওকে, তারপর দেখো কিছু ইনফরমেশন আছে। জিসিপিআই সম্পূর্ণ নাকি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। গ্র্যান্ড ইন এসটা কি, দেখো গ্র্যান্ড ইন, আচ্ছা, ডিপিআই ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। ওকে,
আচ্ছা, গ্র্যান্ড ইন এইডসটা কি? গ্র্যান্ড ইন এইডসটা হচ্ছে সমগ্র দেশব্যাপী শিক্ষা। অ্যাকচুয়ালি ভারতবর্ষ এত বড়, তখন ভারতবর্ষ মানে কি, এখন অখণ্ড ভারত যেটা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত মিলে হচ্ছে তখন ভারতবর্ষ। এত বড় দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য একাই সরকার দ্বারা পরিচালনা সম্ভব নয়। সেই কারণে কী হলো, ওদের ডেসপ্যাচে বলা হয় যে ভাই বেসরকারি যে সংস্থাগুলো আছে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানে আর্থিক অনুদান দেবে, তারা শিক্ষা পরিচালনা করতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। তবে কিছু শর্ত দেওয়া হয়, মানে সরকারি সাহায্য দেওয়া হবে, তোমরা স্কুল স্থাপন করতে পারো, আরও উন্নত করতে পারো, তবে কিছু সাহায্য দেওয়া হবে, তবে কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে কি, ওই মানে কন্ডিশন না, এই যে সাহায্য দেওয়া, এটাই হচ্ছে গ্র্যান্ড ইন এইড। এটা প্রথম শুরু হয় ওই 1854 সালে রুটের ডেসপ্যাচে, ঠিক আছে। তো এখানে কিছু শর্ত দেওয়া হয়, যে এখানে বলা হয় যে যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীরা গ্র্যান্ড ইন এইড দেওয়া হবে, সরকারি সাহায্য দেওয়া হবে, সেখানে কিন্তু বেশি ফিস নেওয়া চলবে না। ছাত্রদের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি ফিস নেওয়া চলবে না। সরকারি, আমাদের সরকারের থেকে ইন্সপেকশন যাবে, সেটাকে অনুমতি দিতে হবে, ঠিক আছে। এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই শর্তগুলো ছিল, ওকে। আচ্ছা, এই উডের ডেসপ্যাচকে মাগনা কাটা বলা হয়, কারণ এই উডের ডেসপ্যাচ কী হয়, প্রচুর সুযোগ সুবিধা এনে দেয় ভারতবর্ষের মানুষের এডুকেশন সিস্টেমে ব্যাপক কী করে সুযোগ সুবিধা নেয়, যেটা উডের ডেসপ্যাচ বা মাগনা কাটা নামে পরিচিত, ঠিক আছে। এই হলো মোটামুটি একটা শর্ট নোট, শর্ট না ফুল নোট, সেটা হচ্ছে পিডিএফ করা। তো এরপরে এরকম ভিডিও নিয়ে আসবো, স্পেশালি সামনে তো অনেক এসএলএসটি ইন্টারভিউ রয়েছে, এখানে এডুকেশান থেকে প্রশ্ন আসবে। এসএলএসটি ইন্টারভিউ আপার প্রাইমারি এবং প্রাইমারির জন্য এই ধরনের আস্তে আস্তে একটা করে ভিডিও আনবো, ঠিক আছে। যদি ইউজফুল বলে মনে হয় এই ধরনের ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।